আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দাও। ওকে, সো ভেরি গুড। আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস এবং ইনশাল্লাহ কথা দিচ্ছি যে আজকের ক্লাস আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এমন একটা কবিতা পড়ব যে কবিতাটা পরীক্ষাতে বারবার 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 যেখান থেকে এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ প্রশ্ন আসে। ওকে, পরীক্ষার জন্য ভীষণ। তো ফাইন, আমরা তাহলে শুরু করে দিতে পারি আমাদের আজকের ক্লাস। হোপফুলি তোমরা সব কিছু দেখতে পাচ্ছ এবং সব কিছু শোনা যাচ্ছে। ওকে ওকে, ভেরি গুড। তো আমরা আমাদের আজকের ক্লাসে আমরা এই কবিতাটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করার জন্য চেষ্টা করব। সবাই একটু জয়েন করে ফেলো। তো একটা চমৎকার কবিতা, আমরা চেষ্টা করব এই কবিতাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসে এমসিকিউ প্লাস সিকিউগুলো বোঝার জন্য আমাদের কেমন ধাঁচের পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, তো অল রাইট, ওকে, অল ওকে, ভেরি গুড। তো চলো ভাইয়ারা, তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তোমাদেরকে আমি একটু বলে রাখি, অনেক সময় দেখবা যে বাংলাতে এরকম নিচে দিয়ে সাবটাইটেল আসে। সো সাবটাইটেল আসলে একটু বিরক্ত লাগার কথা। সো সাবটাইটেলটা কীভাবে রিমুভ করবো আমি একটু বলি। প্রথমে এভাবে স্ক্রিনে টাচ করবা, টাচ করার পর এখানে দেখবা একটা সেটিংস একটা অপশন আছে, একটু খেয়াল করবা। এই সেটিংস অপশানে গেলে দেখবা যে ক্লোজড ক্যাপশনস নামে একটা অপশান আছে। এই যে দেখো ক্লোজড ক্যাপশনস, যাদের সাবটাইটেলে প্রবলেম তারা ওখানে গিয়ে ওই ক্লোজ ক্যাপশনটা ওইটাতে অফ করে দিবা, তখন দেখবা যে আর সাবটাইটেল আসবে না। কথা বুঝছো? তাহলে বাংলা সাবটাইটেল কীভাবে দূর করবে আবার বলছি। এভাবে ক্লিক করলে এখানে দেখবা যে একটা সেটিংসের একটা আইকন আসবে সাউন্ডের পাশে, ওখানে গিয়ে এই যে ক্লোজড ক্যাপশন যেটা আছে ওইটা জাস্ট অফ করে দিলেই কাজ হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? তো এইভাবে তোমরা ইয়েটা অফ করে দিও, ঠিক আছে? তো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তোমরা নোট করতেছো অ্যান্ড খুবই ভালো হয়েছে তোমাদের নোটটা, ব্যাকরণিক শব্দশ্রেণীর উপর যেই নোটটা হয়েছে সেটা। তো আজকে আমাদের তাহারই পরমাণু কবিতাটা পড়াবো, এইটার উপর তোমরা নোট করবা, মানে বিশ্লেষণ সহ আমাদের পিডিএফ তোমাদেরকে আজকের ক্লাসের পরেই দিয়ে দিবে, পিডিএফ থেকে তোমরা নোট করবা। সো এই যে নোটটা যে হবে, এই নোটটা হবে আমাদের আমাদের হচ্ছে দুইটার উপরে, অর্থাৎ ব্যাকরণিক শব্দশ্রেণী প্লাস হচ্ছে আমাদের তাহারই পরমাণু, এই দুইটা টপিকের উপর। অর্থাৎ আগে তো তোমরা একবার নোট সাবমিট করছোই, অ্যান্ড আজকে তোমরা আবার নোট মানে এইটার উপর নোট সাবমিট করবা। সো দুইটা নোটের উপর ডিপেন্ড করে, যাদের দুইটা নোট থাকবে যারা খুব ভালো নোট দিবে তাদেরকে হচ্ছে আমরা প্রাইজ দেবো। তো দুইটা নোটের উপর তোমাদেরকে প্রাইজ দেবো। আগে একবার দিছো, এখন যারা এখনও দাও নাই তারা চাইলে দুইটা নোট একসাথে দিতে পারবা। যারা একবার দিছো ওকে ফাইন, কোনো প্রবলেম নাই। এখন জাস্ট তাহারই পরমাণু, এটার পরে এটা হচ্ছে তোমরা নোটটা দিবে, ঠিক আছে? তো চলো আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো প্রথমেই আমরা লেখক পরিচিতির দিকে একটু তাকাই। লিখেছেন সুফিয়া কামাল। তো তিনি জন্মগ্রহণ করেছেন 1911 সালের 20 জুন এবং তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা আর জন্মস্থান হচ্ছে বরিশাল। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষাতে প্রায়শই প্রশ্ন আসে। পৈতৃক নিবাস মানে হচ্ছে বাপের বাড়ি, ঠিক আছে? তো পৈতৃক নিবাসটা কি? তার হচ্ছে পৈতৃক নিবাসটা হচ্ছে কুমিল্লাতে, বাপের বাড়ি, আর তিনি জন্মগ্রহণ করেছেন বরিশালে। সো এই দুটাই খুবই গুরুত্বপূর্ণ। তার বাপের নাম ছিল আব্দুল বারী এবং মায়ের নাম ছিল সাবেরা বেগম। তো তিনি হচ্ছে নারীদেরকে যে গৃহবধূ মুসলিম যে নারীরা ছিল তাদেরকে তারা সাধারণত ঘরে দিন কাটাতো, একরকম গৃহবন্দী ছিল, তাদেরকে মূলত পড়াশোনার তিনি যেই ভূমিকা তিনি দেখিয়েছেন সেটার জন্য তার অনস্বীকার্য অবদান রয়েছে। এই অবদান আসলে অস্বীকার করার মতো না। ওকে, আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি তার সাহিত্যকর্মগুলোর ভিতরে কাব্যগ্রন্থগুলোর দিকে একটু তাকাই। তো লেখকের কাব্যগ্রন্থগুলোর ভিতরে রয়েছে সাজের মায়া, মায়া কাজল, এরপর হচ্ছে কেয়ার কাটা, এরপর হচ্ছে উদাত্ত পৃথিবী, এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। ওকে, তো তার অনেকগুলো পুরস্কার রয়েছে, যেমন বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, অনেকগুলো পুরস্কার আছে।
তো এইখান থেকে আমরা একটু দেখবো যে সুফিয়া কামালের যে এটার পিডিএফ তোমাদের কাছে চলে যাবে, সমস্যা নেই, স্লাইডের পিডিএফও তোমাদেরকে দিয়ে দিব। ব্যাকরণ শব্দ শ্রেণীর যে পিডিএফটা দিচ্ছেন ওইটা আপনার বাংলাবাজ বই থেকে নিছেন, মানে বাংলাবাজ বই, জি বাংলাবাজ বইতে আরও অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে, পিডিএফে ইনফরমেশন অনেক কম দেওয়া থাকে। পিডিএফ তো জাস্ট কনসেপ্টের জন্য, কিন্তু বাংলাবাজ বই তো পূর্ণাঙ্গ বই, বাংলাবাজ বই কিনলে তোমার আর কিছুই লাগবে না। ওকে, সো পিডিএফে কিন্তু অনেক কনসেপ্ট অনেক কম দেওয়া থাকে, কারণ পিডিএফ হচ্ছে কনসেপ্ট লেকচার শিট, এটা বুঝতে হবে তোমাকে। ওকে, আচ্ছা, আর বাংলাবাজ বই হচ্ছে অর্থাৎ একেবারে তোমার প্র্যাকটিস বই, তোমার স্লাইড, তোমার পিডিএফ সব কিছু একসাথে করলে যা পাবা বাংলাবাজ বইয়ের ভিতরে একাই, এর থেকে আরও অনেক বেশি কিছু পাবা। কথা বুঝছো? আচ্ছা, এবার দেখো আমরা একটু দেখি যে অভিযাত্রিক দেওয়ান সাজের মায়া ত্যাগ করে উদাত্ত পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে মৃত্তিকার গ্রাণের জন্য মোর জাদুদের সমাধি পারে চলে গেলেন। আমরা মায়া কাজল ত্যাগ করে মন ও পৃথিবী দিয়ে আত্মার প্রশস্তি ও প্রার্থনা কামনা করি। এখানে যেগুলো হলুদ কালার করে দেওয়া আছে এগুলো হচ্ছে লেখকের গুরুত্বপূর্ণ যে কাব্যগ্রন্থ, এগুলো মনে রাখার একটা কৌশল, ঠিক আছে? এগুলো হচ্ছে কি মনে রাখার একটা কৌশল। আচ্ছা, এরপর দেখো উৎস, এই যে কবিতাটা আছে এই কবিতাটা হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এটা হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, পরবর্তীতে এটি সাজের মায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে পরীক্ষাতে দুইটা প্রশ্ন আসতে পারে যে তাহারাই পরমাণু কবিতাটি প্রথম কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তর হচ্ছে সাজের মায়া। খেয়াল করে দেখো, তাহারাই পরমাণু কবিতাটি প্রথম কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তর হচ্ছে কি বলতো, উত্তর হচ্ছে সাজের মায়া। কথা কি বুঝাইতে পারছি? তাহারাই পরমাণু কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তর কি করবা, উত্তর হচ্ছে সাজের মায়া। হ্যাঁ, আর যদি বলা হয় যে তাহারাই পরমাণু কবিতাটি কোন পত্রিকা প্রথম প্রকাশিত, উত্তর হচ্ছে মাসিক মোহাম্মদী। ঠিক আছে, বুঝছো? মাসিক মোহাম্মদী। হ্যাঁ, আচ্ছা ভাই, বাংলাবাজ বইটা কিনলে কি অ্যাডমিশনের প্রিপারেশন? না, এটা একাডেমিক বই, একাডেমিকের ফুল প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, তরবারিতে সিকিউর আনসার নাই, সিকিউর আনসার নাই কারণ তরবারি হচ্ছে প্র্যাকটিস বই। সিকিউর আনসার দেওয়া থাকলে তুমি প্র্যাকটিস কি করবা? সেই জন্য তরবারিতে কোনো প্র্যাকটিস মানে সিকিউগুলোর আনসার দেওয়া নাই, কারণ ওই তরবারি তো প্র্যাকটিস বই, এটা বুঝতে হবে তোমাকে। সো ওখানে আনসার দেওয়া নাই, সিকিউটা তুমি তোমার নিজের মতো করে নোট করে লিখবা। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা তাহলে কবিতাতে চলে যাই। মূল বক্তব্য আমরা দেখতে পাই প্রকৃতি এবং মানব প্রেমের সম্পর্ক। প্রকৃতি এবং মানব প্রেমের সম্পর্ক কেমন দেখবা যে যখন শীত আসে তখন দেখবা যে ছেলেমেয়েরা বিয়ের জন্য খুব পাগল হয়ে যায়, মানে শীত মানেই বিয়ে, শীত আসলেই কি বিয়ের সিজন শুরু হয়ে যায়। তো শীতের সাথে একটা বিয়ের একটা হৃদয় কানেকশন একটা থাকে। তো এরকম এই কবিতাতে আমরা দেখতে পাই কবির স্বামী মারা গিয়েছেন। কি মারা গিয়েছেন? স্বামী মারা গিয়েছেন। এখন স্বামী মারা যাওয়ার পরে বসন্ত ঋতুর আবির্ভাব হচ্ছে, তখন কবি আনমনা। হ্যাঁ, তখন কবি কি আনমনা? ধরো সেই তুমি বিয়ে করছো, তোমার বিয়ে করার পরে ধরো শীতকালে তুমি বিয়ে করছো, শীতকালে বিয়ে করার পরে তারপর হচ্ছে গিয়ে তুমি বউ নিয়ে খুব আরামসে সময় কাটাইতেছ, বিন্দাস সময় কাটাইতেছ, হতেই পারে আমরা ধরে নিলাম। হঠাৎ করে তোমার বউ, হ্যাঁ ধরো কোনো একটা কারণে তোমার বউ বিদেশ চলে গেছে বা ধরো মরেই গেছে। এখন ওই যে পরবর্তীতে আবার যখন শীত আসবে, ধরো 24 সালের শীতে তুমি তার সাথে খুব কঠিন সময় কাটাইছো, মানে খুব ভালো সময় কাটাইছো, আর এই যে 25 সালের শীতে এসে তুমি সে নাই, তাহলে স্বাভাবিক এই ঋতুতে তুমি তাকে খুব প্রচন্ড মিস করবা, তাই না? যেমন দেখো এই যে এখন রমজান চলতেছে, এই রমজানে আমাদের গত রমজানের স্মৃতিগুলো মাথায় আসতেছে না? যে গত রমজানে প্রথম রোজা আমি এভাবে করছি, এই জায়গায় ইফতার করছি, এই করছি, মাথায় আসতেছে। আবার দেখবা যখন রোজার ঈদ যখন চলে আসবে তখন দেখবা তুমি আগের ঈদটা তোমার মাথায় আসতেছে, যে আগের ঈদে এইটা করছি, এই জামা পরছি, এই বাড়িতে গেছি, এইটা করছি। তার মানে কথা কি বুঝলাম? কথা হচ্ছে এই যে প্রকৃতির সাথে মানব প্রেমের যে সম্পর্ক, এই সম্পর্কটাই এখানে মূলত তুলে ধরা হয়েছে। তো লেখিকা তার স্বামী মারা গেছে, বসন্তের আগমন ঘটতেছে, তখন বসন্তকে কবি বরণ করে নিতে পারতেছে না। কারণ কি? কারণ তার স্বামী মারা গেছে। এই যে প্রকৃতির সাথে মানব প্রেমের যে সম্পর্ক, তখন কবি একটা কবি ভক্ত কাল্পনিক ক্যারেক্টার কবি চিন্তা করলেন, যে এই কবি ভক্ত কবিকে প্রশ্ন করে এবং কবি সেই প্রশ্নগুলোর উত্তর দেয়। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার দেখো তাহারাই পরমাণু কবিতায় প্রকৃতি ও মানব প্রেমের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব প্রেমের অপুরান্ত আনন্দের উৎস।
বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন সেটা প্রত্যাশিত। কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভাবাতুর থাকে, অর্থাৎ মনে যদি আনন্দ না থাকে, দেখবা মনে যখন অনেক বেশি মানে শরীরে যখন অনেক বেশি তেল থাকে, তাই না? আমরা যখন অনেক বেশি আনন্দ থাকি তখন আমাদের মায়েরা আমাদেরকে কি বলে, শরীরে অনেক তেল হয়েছে না, তো শরীরে যখন এরকম যখন অনেক বেশি যখন কারেন্ট থাকে তখন দেখবা যে খালি হাসে আর হাসে। কিন্তু যখন মন ভালো থাকবে না, যখন শোক থাকবে, তখন দেখবা যে মুখ দিয়ে বুম মারলেও বুম ফুটবে না, এরকম অবস্থা আর কি। তো কবির অবস্থা হচ্ছে এরকম, কবি শোকাচ্ছন্ন এবং বেদনা ভাবাতুর, এই জন্য কবি আসলে বসন্তকে বরণ করে নিতে পারছে না। বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারতেছে না। এই যে বসন্ত যখন হয়, চারদিকে দেখ মশা, আবার ওই যে কি পাইছে আমার রক্তের মধ্যে, অনেকক্ষণ ধরে ঘুরতেছে। মশার জন্য আমার খুব আফসোস হয় যে এই মশা, ওর ডানা আছে, ও উঠতে পারে, ওর মতো আমি উঠতে পারলে আমি বাংলাদেশে থাকি, আমি তো আমেরিকায় চলে যাই। আর ওই বোকারাম আমার এসে কামড়ায়, তুই আর মানুষ পাস নাই আর দেশ পাস, আমি উড়ে উড়ে আমেরিকা চলে যেতাম। আচ্ছা, বুঝছো? তাহলে এবার হচ্ছে মোটামুটি আমাদের যে মূল যে কনসেপ্ট, আমরা সেই কনসেপ্টটা বুঝতে পারছি। এরপর দেখো, এই কবিতায় কবির ব্যক্তি জীবনে দুঃসময় ঘটনার ছায়াপাত ঘটেছে। অর্থাৎ কবির যে প্রিয় মানুষটাকে কবি হারিয়েছেন, সেই প্রিয় মানুষটার যে তার সাথে কাটানো যে স্মৃতি, যে রোমান্টিক যে স্মৃতি, সেই স্মৃতি তার মনের মধ্যে আসতেছে। অর্থাৎ তার ব্যক্তিগত জীবনটা এখন দুঃসময়ে কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী নেহাল হোসেনের বিষণ্ণতা, কবি মন আচ্ছন্ন হয়ে যায়, রিক্ততার হাহাকার। তাহারাই পরমাণু কবিতাতে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়। ওই যে শীতে কবির স্বামী বিদায় নিয়েছে, সেই জিনিসটা, বুঝছো? আচ্ছা, যে অবস্থা, মশারিটা নাই, ক্লাস নিতে হবে। ফেসবুকে পোস্ট দিলাম, দুনিয়া কই গেছে চিন্তা করো। মানে যে মাঝে মধ্যে একটু, এই যে আজকে তারাবি নামাজ পড়লাম, পরে আইসা তারাবি নামাজ পড়ছে, টুপি আছে পকেটে আছে তো ঘটনা কি, তারাবি নামাজ পড়লাম, পড়া পোস্ট দিলাম যে বন্ধু নাই, বন্ধুর জীবনে খুব গুরুত্ব। খারাপ লাগতেছে না সুন্দর লাগতেছে? নতুন টুপি কিনলাম, পকেটে রাখি, নামাজ কালাম তো পড়ি সবসময়, দিনদার পরেজগার মানুষ, মনে করো মসজিদে গেছি, টুপি লাগাই নামাজ পড়তেছি। তো পোস্ট দিলাম যে জীবনে আসলে ছেলে বন্ধুর খুব দরকার, বন্ধু নাই, বন্ধু থাকলে আড্ডা দিতাম। পোস্ট দিয়ে কতক্ষণ পরে ইনবক্সে ঢুকি যে এই ব্যাচের মাইয়ে, নাম বললাম না, ওই আমাকে, ভাইয়া আপনার তো কোনো বন্ধু নাই, আমরা কি বন্ধু হতে পারি? সে আমার বন্ধু হবে কিনা সেটা, যে আমি আজকে পোস্ট দিলাম যে বন্ধু নাই, বন্ধুর গুরুত্ব, গুরুত্ব অপরিসীম, সে আমার বলো ভাই আমরা কি বন্ধু হতে পারি? তাহলে তুমি চিন্তা করে দেখো যে দুনিয়া আসলে কোন দিকে গেছে। এরা কি রোজা রাখে? আমার প্রশ্ন। এরা কি আইডির নাম দেখে মুসলমান, হিন্দুও না, তো সারাদিন রোজা রাখে তুই আমার লোক বন্ধু হইতে আসস, তো সাহস কত বড়, আর তুই সারাদিন রোজা রেখে তো লাভ পেল কি? কষ্টের কথা। এখন তোমরা অনেকে হাসবা, কিন্তু কথা কিন্তু কষ্টের। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি নাটকীয়তা। কবিতার মধ্যে কি আছে? নাটকীয়তা। যেহেতু বেডি মানুষ লিখছে, এই জন্য এই কবিতাটা অনেক নাটক করছে। এই জন্য এই কবিতার কোন গুণ সম্পূর্ণ? উত্তর হচ্ছে নাটকীয় গুণ। হ্যাঁ, আচ্ছা, গঠন রীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। তাহলে এই কবিতাটা এটা কি নির্ভর রচনা বলো তো? সংলাপ নির্ভর রচনা। এখানে দেখবো যে আমরা দুইটা ক্যারেক্টার পাই, একটা হচ্ছে কবি, আরেকটা হচ্ছে কবি ভক্ত, আরেকটা কি কবি ভক্ত, বুঝছো? আচ্ছা, তো এই কবি আর কবি ভক্ত একজন আরেকজনকে প্রশ্ন করে, এই জন্য এটাকে বলা হয়, এটা হচ্ছে সংলাপ নির্ভর রচনা। কবিতার আবেগময় ভাববস্তু, বেদনাঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্যমণ্ডিত যে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়। আমার অন্তর ছুঁয়ে নেই, সত্যি কথা এটাই। তো যাই হোক, আসো আমরা, তো প্রথম লাইন হচ্ছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ভাষা রীতি, এখানে সাধু ভাষাও শব্দ পাওয়া যায়, চলিত রীতিরও শব্দ পাওয়া যায়। আর শেষ লাইন দেওয়া আছে, এটা অক্ষরবৃত্ত ছন্দ রচিত, আর এটা একটা সংলাপ ধর্মী কবিতা, এটা মনে রাখবা। তাহলে এটা কি? অক্ষরবৃত্ত ছন্দ রচিত, আর এটা সংলাপ ধর্মী কবিতা। কথা কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? আচ্ছা,
তো চলো আমরা এখন কবিতাটা পড়বো, তার আগে আমি টুপিও খুলে ফেলি। আরেকজনের জামাই নিয়ে লিখছে, এই কবিতা পড়ার সময় টুপি পরা দরকার নাই, তাছাড়া আমি অনেক উদাহরণ দিব, টুপি থাক, ঠিক আছে পকেটে। আমরা দ্বিতীয় পত্রের দিন আমরা টুপি পরবো, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি। তো প্রথমেই আমরা দেখি যে কবি ভক্ত কবিকে প্রশ্ন করে। কবি ভক্ত, বুঝছো, কবি ভক্ত কবিকে প্রশ্ন করে, কবি সেই প্রশ্নগুলোর উত্তর দেয়। তো দেখো বলছে, হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। তো কবি ভক্ত কবিকে প্রশ্ন করতেছে, হে কবি নীরব কেন, অর্থাৎ কবি তুমি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ধরাই শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, ধরাই শব্দের অর্থ কি, পৃথিবী। বলছে কবি তুমি নীরব কেন, ফাগুন তো পৃথিবীতে চলে আসছে। তার মানে কি, তার মানে বোঝাচ্ছে যে ফাগুন যখন পৃথিবীতে চলে আসে তখন আসলে কবি নীরব থাকার হয় না, কবি তখন আনন্দিত থাকবে, কবি তখন কবিতা লিখবে, এটাই তো হওয়া উচিত, এটাই তো কি হওয়া উচিত, কিন্তু সেটা তো হয় না। যেই সময় যেটা ঋতু আসবে, কবির কাজ হচ্ছে কবিতা লেখা, এক একজনের কাজ এক একটা। যখন তোমাদের যখন মেডিকেল যখন ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে, কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটির যেদিন রেজাল্ট দিবে, ওই দিন কোচিংয়ের ভাইদের কাজ হচ্ছে খালি সার্চ দেওয়া, কে চান্স পাইছে, যে চান্স পাইছে ওর ফোন দিয়ে এর কাজ হচ্ছে কি কনভিন্স করা, যে তোরা 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, তুই একটা ভিডিও বানাই দে, তুই আমাদের কোচিং এর কথা বল। তো তার কাজ হচ্ছে সেদিন সেইটা। তাহলে ফাগুন আসলে কবির কাজ হচ্ছে কি কবিতা লেখা, কিন্তু কবি আজ নীরব। এই জন্য কবি ভক্ত বলছে যে ফাগুন পৃথিবীতে চলে আসে, তুমি নীরব কেন, বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্ধনায়। বসন্ত বরিয়া মানে হচ্ছে বরণ, বরিয়া মানে কি বরণ করে। তাহলে বলতেছে যে বসন্তকে কি তুমি বরণ করে নেবে না, হ্যাঁ, লবে নাকি তব বন্ধনায়। তব বলতে তোমার, তব শব্দের অর্থ কি তোমার, আর বন্ধনা বলতে বোঝানো হয় কি, বন্দনা দ্বারা বোঝানো হয় বন্ধনা গীত, অর্থাৎ বরণ করে নেওয়া, হ্যাঁ, বন্ধনা গীত। ওকে, তাহলে বলতেছে যে বসন্তকে কি তুমি তোমার, লবে মানে হচ্ছে নেবে, বসন্তকে কি তুমি নেবে না, তোমার বন্ধনা গীত দিয়ে বরণ করে নেবে না। অর্থাৎ বসন্ত যে চলে আসছে, তো এই বসন্ত যখন চলে আসছে তখন বসন্তকে কি তুমি তোমার বন্ধনা গীত দিয়ে, তুমি তোমার গান দিয়ে, কবিতা দিয়ে তুমি কি বসন্তকে বরণ করে নিবে না। এরপর বলছে কহিল সে স্নিগ্ধ আখি তুলি। এবার কবি স্নিগ্ধ আখি তুলে বলতেছে, স্নিগ্ধ আখি, স্নিগ্ধ আখি দ্বারা এখানে দুইটা অর্থকে বোঝায়। একটা অর্থ হচ্ছে সাধারণত আমরা যদি একদম প্রপার অর্থ ধরি, এটা হচ্ছে উৎসুক চাহনি, ঠিক আছে, উৎসুক চাহনি। অনেক সময় আমরা কি করি, আমরা কোনো একটা জিনিস কেউ যখন বলে একেবারে কৌতূহলপূর্ণ হয়ে একেবারে উৎসুক চাহনি দিয়ে আমরা বলি। তো কবি এরকম স্নিগ্ধ আখি তুলে, আখি শব্দের অর্থ হচ্ছে চোখ, স্নিগ্ধ আখি তুলে বলতেছে দক্ষিণা দুয়ার গেছে খুলি। এখানে দক্ষিণা দুয়ার দ্বারা বোঝানো হচ্ছে দক্ষিণ দিকের বাতাস। দক্ষিণা দুয়ার দ্বারা বোঝানো হচ্ছে কি বলতো, দক্ষিণ দিকের বাতাস। দক্ষিণা দুয়ার দ্বারা বোঝানো হচ্ছে কি দক্ষিণ দিকের বাতাস। ওকে, দক্ষিণ দিকের বাতাস। তো বলছে যে দক্ষিণা দুয়ার গেছে খুলি। তো বলতেছে যে ফাগুন যে আসছে, তোমরা দেখবা যখন ফাগুন পৃথিবীতে আসে তখন দেখবা যে দক্ষিণ দিক থেকে কি সুন্দর মৃদু বাতাস বয়ে যায়, বাতাসে ফুল ফলের গন্ধ, হ্যাঁ, ফুলের গন্ধ কানে আসে। তো কবি ভক্ত তখন কবি বলতেছে যে দক্ষিণা দুয়ার গেছে খুলি, অর্থাৎ স্নিগ্ধ আখি তুলে কবি বলতেছে যে দক্ষিণা দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণ দিক থেকে কি বাতাস আসতেছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, অর্থাৎ বাতাবি লেবুর ফুল কি ফুটছে। যে আমরা জানি যে যখন বসন্তের আবির্ভাব হয় তখন সাধারণত আমের মুকুল হয়, বিভিন্ন ফুল হয়। তো তখন কবি বলতেছে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। যখন বসন্ত আসে তখন গাছে কি হয়, গাছে আমের মুকুল হয়। তো কবি সেই জিনিসটা বলতেছে যে বাতাবি লেবুর ফুল কি ফুটছে, ফুটেছে কি আমের মুকুল। অর্থাৎ দেখো কবি এই জিনিসটা জানে না যে বাতাবি লেবুর ফুল ফুটতেছে, আমের মুকুল ফুটতেছে, এটা কবির কাছে অজানা। কারণ কি, কবির এইসব নিয়ে এখন কবি চিন্তাই করতেছে না। এই জন্য কবির যেই নিরুৎসাহ যেই ভাব, যে উৎকণ্ঠিত যেই ভাব, সেটা এখানে প্রকাশ পেয়েছে। দক্ষিণা সমীর, সমীর দ্বারা বোঝায় বাতাস, সমীর শব্দের অর্থ কি বাতাস। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধ হয়েছে কি অধীরাকুল। এই যে দেখবা যারা গ্রামে গেছো, কিংবা দেখবা যে বসন্ত যখন আসে কোনো একটা ফুলের বাগানে কিংবা গ্রামে গেলে দেখবা যে বাতাসের সাথে সাথে মনে হচ্ছে আমের মুকুলের গন্ধ কানে আসতেছে, নাকে আসতেছে। তাহলে বলতে যে দক্ষিণা সমীর, দক্ষিণ দিকের বাতাস কি এই যে ফুলের গন্ধ, এই যে এই মুকুলের গন্ধে কি আকুল হয়েছে কিনা, কবি ভক্তের কাছে সেই জিনিসটা জানতে চাচ্ছে। তার মানে এই লাইনগুলো দ্বারা বোঝাচ্ছে কবির উদাসীনতা, কবির কি উদাসীনতা। ধরো আজকে আমার ক্লাস আছে, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, খুবই 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 ইম্পর্টেন্ট ক্লাস। এখন তোমার বান্ধবী তোমার বলতেছে কিরে আজকে তো তানভীর ভাইয়ের ক্লাস আছে, তুমি কি বলো আজকে ক্লাস আছে, তা ক্লাস কয়টায়? তার মানে তুমি আমার ক্লাস সম্পর্কে তুমি খোঁজ খবর রাখো না, তুমি উদাসীন। তো এইখানে এই উদাসীন ভাবটাই কবি প্রকাশ করেছে কবি ভক্তের কাছে। কথা কি বোঝা গেছে? এই প্যারাটা কি বুঝছো?
বুঝছো ভাইয়া? আচ্ছা, কানে এসে বলছি নাক হবে রে, বয়স হয়েছে তো, বুঝছো, সারাদিন রোজা রাখছি না, তো রোজা থেকে তোমাদের ক্লাস নিতেছি, এখন তো একটু উল্টাপাল্টা বলবোই, কান না বলতে গিয়ে নাক বলে ফেলবো। এটা তো রোজাদারের সাইন, আমি যে রোজা রাখছি এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে এটা। একজন রোজাদার মানুষকে নিয়ে তোমরা তো এইভাবে কমেন্ট সেকশনে ট্রল করতে পারো না। সে নাকের জায়গায় কান বলবে, কানের জায়গায় নাক বলবে, ইটস নর্মাল, কারণ সে সারাদিন রোজা রাখছে। এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ তাহলে বুঝছো? ওকে, এরপর দেখো, এখন এবার কবি ভক্ত বলতেছে, এবার কবি ভক্ত বলতেছে, হ্যাঁ কবি ভক্ত কি বলতেছে? বলতেছে এখনো দেখোনি তুমি, বলছে হাই হাই আল্লাহ তুমি এখনো দেখো নাই, এই যে তুমি এখনো এটা খেয়াল করো নাই। অর্থাৎ তার মানে বুঝাচ্ছে যে এত কিছু হয়ে যাচ্ছে, আমের ফুল আমের মুকুল হয়েছে, সবকিছু দক্ষিণে সমীর দক্ষিণ দিকের বাতাসে এই গন্ধে গন্ধে আকুল হয়ে গেছে, তো তুমি এখনো এটা খেয়াল করোনি। কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি? এই উন্মনা মানে কি? উন্মনা মানে হচ্ছে যার মন নেই, উদাসীন। উন্মনা মানে কি? উদাসীন, অর্থাৎ যার কোনো দিকে মন স্থির নেই। তাহলে বলছে কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, তুমি আজকে এত উদাসীন কেন? তোমার আজকে মন স্থির নাই কেন? কোথা তব নব পুষ্প সাজ, তব মানে হচ্ছে তোমার, কোথায় তোমার, নব মানে হচ্ছে নতুন, কোথায় তোমার নতুন ফুলের সাজ। পুষ্প সাজ মানে কি? ফুলের সাজ। পুষ্প সাজ মানে কি? ফুলের সাজ। অর্থাৎ যখন বসন্ত যখন আসে তখন মেয়েরা, কবিরা কি করে? নতুন করে পরে, নতুন শাড়ি পরে, নতুন করে সাজে, তাই না? এরকম ওই যে বই মেলায় কখনো গেছেও দেখবা যে মেয়েরা সাজে, মেয়েরা হচ্ছে ওই যে মাথার মধ্যে দেখবা যে কি ফুল লাগায়, এই যে কানের এখান দিয়ে ফুল লাগায়, এমনি করম। তো বসন্ত যখন আসে আবার দেখবে যে ফুল গাছ দেখলে ফুল দিয়ে ছবি তুলে, এই করে ওই করে। তো বসন্ত যখন আসে তখন কবিরা কি করে? নতুন ফুল দিয়ে সাজে, কিন্তু কবির মধ্যে সেই সাজটা দেখা যাচ্ছে না। তখন কবি ভক্ত কবিকে বলল যে তুমি কেন আজ এত উন্মনা, তোমার ফুলের সাজ কোথায়? কহিল সে সুদূরে চাহিয়া, একেবারে দূরদৃষ্টিতে চাহিয়া সে বলল, মানে কাছে না, অনেক সময় আমরা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে অনেক দূরে তাকাই, দুঃখের সময় অনেক দূরে তাকিয়ে, তো এরকম সে সুদূরে চাহিয়া বলল অলখে পাথার বাহিয়া। অলক শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রান্ত। অলক বলতে, পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, পাথার মানে কি? সমুদ্র, আর অলক মানে হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রান্ত, অর্থাৎ একেবারে বুঝাচ্ছে যে এইরকম একেবারে দূরদৃষ্টিতে। সমুদ্র কি আমরা কি কখনো আমাদের চোখ দিয়ে দেখে সমুদ্রের শেষ প্রান্ত কি আমরা দেখতে পাই না। তো এইরকম কবি অলখে পাথার বাহিয়া, একেবারে দূরদৃষ্টিতে, মনে হচ্ছে সমুদ্রের একেবারে শেষ দৃষ্টিতে তাকিয়ে কবি বলতেছে যে তরি তার এসেছে কি? তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা। তরি তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান, অর্থাৎ এই যে বসন্ত আসবে সে কি আমাকে কোনো আগমনী গান দিয়েছে? ধরো তোমার বাসায় আজকে গেস্ট আসবে, এখন গেস্ট আসার আগে গেস্ট তোমাকে ফোন করে বলবে যে আমি আসতেছি, আজকে তোদের বাসায় আসতেছি, অমুক সময় আমরা এতজন আসতেছি। যদিও গেস্ট এই কথা বলে, মানে সে আমাদেরকে আগমনী বার্তা দিচ্ছে যে আমি তোমাদের বাসায় আসতেছি, কিন্তু উদ্দেশ্য কিন্তু আসলে অন্যটা। উদ্দেশ্য হচ্ছে ভালো করে রান্না বান্না কর, আমরা এলে যেতে খাইতে পারি। তো এখন কবির এই একটা আক্ষেপ যে বসন্ত যে আসছে, বসন্তকে আমাকে কোনো আগমনী গান দিয়েছে, অর্থাৎ সে যে আসবে এটার কি সে আমাকে কোনো মেসেজ দিয়েছে? এখন বসন্ত কি তোমার সতীন লাগে, না বসন্ত তোমার বেআইন লাগে যে বসন্ত আসলে বসন্ত তোমাকে আগমনী গান দিবে, আগমনী বার্তা দিবে? বলো, বসন্ত কি এটা দিবে? কথা বুঝতে পারছো? তো মেয়ে মানুষ এরকম যে বসন্ত আসবে, বসন্ত কেন আমাকে আগমনী গান কেন শোনাবে না? এটা কিভাবে সম্ভব? বুঝছো? কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর বলছে ডেকেছে কি সে আমার? এরপর তার আবার অভিমান যে বসন্ত যে আসবে সে কি আমার ডাকছে? কেন রে ভাই, তোরা ডাকতে হইব কেন? বসন্ত কি আমাকে ডাকছে? এরপর সে অভিমান করছে, শুনি নাই রাখি নাই সন্ধান। যেহেতু বসন্ত আমাকে আসার আগে বলে নাই যে মে আই কাম ইন ম্যাম, আমি কি আসতে পারি, এই কথা যেহেতু বলে নাই, এই জন্য আমি শুনি নাই, আমি তার সন্ধানও রাখি নাই। এটা কবি বলতেছে, বুঝছো? ওকে, বলছে কহিলাম ওগো কবি, কবি ভক্ত এর কোনো কাজ নাই, এই বারবার কবিরে তেলাইতেছে, এটা বলতেছে ওইটা বলতেছে। আমি এলে ওই রাখ, তুই না লেখলে কি হইব? আচ্ছা, কহিলাম ওগো কবি রচিত লহ না যোগিতি। লহ মানে কি? নাও। বলতেছে কবি ভক্ত আবার বলছে ওগো কবি তুমি আজকে একটা গান তুমি রচিত মানে কি? রচনা করে নাও বা লিখে নাও। তুমি আজকে একটা গান তুমি লিখে নাও। ওকে, বসন্ত বন্ধনা তব কণ্ঠ শুনিয়ে মোর মিনতি। বলছে বসন্ত বন্ধনা, বসন্ত বন্দনা বলতে বসন্তকে বরণ করার গান। হ্যাঁ, বসন্তের গান বা বসন্তকে বরণ করার গান, বসন্তকে বরণ করার গান। তব কণ্ঠ শুনি, তব মানে কি? তোমার কণ্ঠ শুনি। এমোর মিনতি, এটা আমার কি? মিনতি বা এটা আমার আবদার
বা এটা আমার অনুরোধ, এটা আমার আবদার, বা এটা আমার কি অনুরোধ। অর্থাৎ তুমি বসন্তকে বরণ করবা আর সেইটা আমি শুনবো, এটা তোমার প্রতি আমার আবদার। এর বলছে কহিল সে মৃদু মধুস্বর, এবার সে একেবারে মৃদু মধুস্বর বললো, নাই হলো না হোক এবারে, অর্থাৎ হয় নাই এবার আর হওয়ার দরকারও নাই। আমারে গাহিতে গান বসন্তে আনিতে বরিয়া রহেনি, হ্যাঁ এসেছে সে ভুলে নিত এসেছে তা ফাগুন সরিয়া। বলছে আমার গাহিতে গান, অর্থাৎ আমার গাহিতে গান অর্থাৎ আমার গান গাওয়ার জন্য বসন্ত আনিতে বরিয়া রহেনি, অর্থাৎ বসন্ত বসে রয় নাই। অর্থাৎ আমি যদি গান যদি না লিখি, এই জন্য বসন্ত কিন্তু বসে রয় নাই, বসন্ত কিন্তু চলে আসছে, সে কিন্তু ভুলে যায় নাই। আমি গান লিখি নাই এই জন্য সে আসে নাই, ব্যাপারটা এরকম না। এসেছে তা ফাগুন সরিয়া, সরিয়া বলতে কি, সরিয়া মানে হচ্ছে স্মরণ করে, সরিয়া মানে কি স্মরণ করে। তাহলে সে এসেছে কেন, সে এসেছে ফাগুনকে স্মরণ করে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এখান থেকে আসে যে বসন্ত কাকে স্মরণ করে আসছে, বসন্ত স্মরণ করে আসছে ফাগুনকে। এরপর বলছো কহিলা মগু কবি অভিমান করেছো কি তাই, কবি তুমি কি অভিমান করেছো, তুমি কি অভিমান করছো, তুমি কি মনে কষ্ট নিয়েছো, যদিও এসেছে তবুও তুমি তারে করিলে বৃথায়, যদিও বসন্ত চলে আসছে কিন্তু তুমি তাকে বৃথা করেছো, অর্থাৎ তুমি গান না লিখে তুমি তাকে ব্যর্থ করেছো। কহিল সে পরম হেলায়, একেবারে হেলা ফেলা করে বললো, পরম হেলায় সে বলল, বৃথা কেন ফাগুন বেলা ফুল কি ফুটেনি শাখে, অর্থাৎ বৃথা কেন হবে, ফুল তো ফুটছে, বসন্ত যে আসছে, বসন্ত আসার কারণে তো ফুল ফুটছে, রাইট। এরপর বলছে পুষ্পরতি, পুষ্পরতি বলতে পুষ্পের আরতি বা ফুলের বন্ধনা, পুষ্পের আরতি বা ফুলের বন্ধন, অর্থাৎ পুষ্পের আরতি দিয়ে সে ঋতুরাজ হয়েছে। এখানে ঋতুরাজন বলতে বোঝানো হচ্ছে বসন্তকে, বসন্তকে ঋতুরাজ বলা হয়, তাই না। তার মানে বলতে যে পুষ্পের আরতি দিয়ে বসন্ত ঋতুরাজ হয়ে গেছে, তাহলে কেন আমার জন্য তো সে বসে থাকেনি, আমি গান লিখি নাই, সে ফাগুনকে স্মরণ করে আসছে, সে ফুলের বন্দনা দিয়ে, বসন্তে অনেক ফুল হয় না, এই ফুল দিয়ে, এই ফুলের বন্দনা দিয়ে বসন্ত ঋতুরাজ হয়ে গেছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, অর্থাৎ মাধবী লতার বুকে তো গন্ধ চলে আসছে, মাধবী লতার বুকে ফুল হলে ফুলের বুকে গন্ধ আসে না, করে নাই অর্ঘ্য বিরোচন, এবং সেই মাধবী লতা দিয়ে তো অর্ঘ্য বিরোচন, পূজায় যে অর্ঘ্য দেওয়া হয় তো সেটাও তো দেওয়া হচ্ছে। হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, বলছে হোক সমস্যা নাই, বসন্তের প্রতি তুমি কেন তীব্র বিমুখতা, বিমুখতা মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া, বিমুখতা মানে কি মুখ ফিরিয়ে নেওয়া। বলছে তুমি কেন বসন্ত থেকে, যাই হোক হয়েছে, কিন্তু তুমি কেন বসন্ত থেকে মুখ ফিরিয়ে নিলে। কহিলাম উপেক্ষা ঋতুরাজ, কেন কবি দাও তুমি ব্যথা, অর্থাৎ তুমি কেন ঋতুরাজ, অর্থাৎ তুমি কেন বসন্তকে তুমি ব্যথা দিচ্ছ, তুমি গান না লিখে কেন কেন তুমি ব্যথা দিচ্ছ, এটা কিছু হইলো বলো। একজন গান না লিখলে বসন্ত কি বসে থাকবে, কবি ভক্ত, এই কবি ভক্ত ক্যারেক্টারটা বানাইছে এই মহিলা, অর্থাৎ এই কবি ভক্ত একটা ক্যারেক্টার বানাইছে, বাস্তবে তার কেউ এত তেল মারার এত অনুরোধ করার কারো সময় নাই, এটা আমি বিশ্বাস করি। এ বলছে কহিল সে কাছে সরে আসি কুহেলি উত্তরিতরে, এই কুহেলি বলতে কুয়াশা, কুহেলি বলতে কি কুয়াশা, আর উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর, অর্থাৎ কুয়াশার চাদর জড়িয়ে, অর্থাৎ শীতের সাথে কুয়াশার, এখানে এই কুহেলি উত্তরী দ্বারা বোঝানো হচ্ছে শীতকালকে। কি কাল বলো, শীতকাল, আমরা জানি শীতে তার স্বামী চলে গেছে। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ আমার স্বামী কুয়াশার চাদর জড়িয়ে সে মাঘের সন্ন্যাসী হয়ে গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, পুষ্পশূন্য মানে হচ্ছে ফুলহীন দিগন্তের পথে সে চলে গিয়েছে। রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, রিক্ত হস্তে বলতে বোঝানো হচ্ছে খালি হাতে, আমার শুধু তাকে মনে পড়ে, আমি কোনোভাবেই তাকে ভুলতে পারি না, হ্যাঁ ভুলিতে পারি না কোনো মতে, আমি তাকে কোনোভাবেই ভুলতে পারি না। এখন কথা হচ্ছে তুমি যদি ভুলতেই না পারো তার জন্য, তাহলে তুমি এত কাহিনী করার দরকার আছে, তোমারে যখন প্রথমেই বলছে আচ্ছা তুমি কেন কবিতা লেখো না, তখন তুমি এই কথাটা বলতা যে আমার স্বামী মরে গেছে, আমার তাকে মনে পড়ে, আমি আসলে কবিতা লিখতে পারবো না। তোমার দরকার আছে এত নাটক করার যে সে কেন আমার আগমনী বার্তা দেয় নাই, সে তো আমার জন্য আসে নাই, সে তো বসন্তকে স্মরণ করে আসছে, তো আমি গান লিখি নাই তো তাতে কি হয়েছে, সে তো ফুলের বন্দনা দিয়ে সে তো ঋতুরাজ হয়ে গেছে, মাধবী কুড়ির বুকে কি গন্ধ আসে নাই, সেটাও তো আসছে, তাহলে আমার গানের জন্য কি সে কি বসে আছে, এই মাধবী কুড়ি দিয়ে কি অর্ঘ্য বিরোচন করে নাই, করছে, তাহলে কি লেগা এত কাহিনী দেওয়ার দরকার কি, দরকার আছে নাই। তো এই জন্য এই কবিতাটা, এটা হচ্ছে নাটকীয় গুণ রয়েছে এই কবিতায়, নাটকবাজ, বুঝছো। ওকে চলো এবার আমরা বোর্ডের কোশ্চেন সলভ করি, হোপফুলি তোমরা পারবা। মাঘের সন্ন্যাসী দ্বারা বোঝানো হচ্ছে এখানে শীত ঋতুকে, কি বোঝানো হচ্ছে, শীত ঋতুকে বোঝানো হচ্ছে, হ্যাঁ। ওকে সো এইবার চলো আমরা অনেকগুলো বোর্ডের কোশ্চেন আমরা একটু ভালো করে সলভ করার জন্য চেষ্টা করি, খুব ভালো করে বোর্ডের কোশ্চেনগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা বোঝার জন্য চেষ্টা করবো। তো প্রথমেই বরিশাল বোর্ড 2022-এ একটা কোশ্চেন আসছে, তাহারই পরমাণু কবিতা কবি কোন ঋতুর বর্ণনা করেছেন, তাহলে বলো তো কবি কোন ঋতুর, গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত,
ওকে, তো উত্তর হচ্ছে কি বসন্ত ঋতু। ওকে, এরপর দেখো ঢাকা বোর্ড 2023 দক্ষিণা দুয়ার গেছে খুলে চরণটিতে কি বোঝানো হয়েছে? চরণটিতে কি বোঝানো হয়েছে? দক্ষিণ বাতাস, তারপর হচ্ছে কবির উদাসীনতা, বসন্তের আগমন, তারপর হচ্ছে কবির অভিমান। দক্ষিণা দুয়ার গেছে খুলে, একটু খেয়াল করো, বলছে চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে। হ্যাঁ, এখন চরণটা দ্বারা কি বোঝানো হয়েছে? দক্ষিণা দুয়ার গেছে খুলে, তাহলে দক্ষিণা দুয়ার দ্বারা তো এমনি আমরা বুঝি যে দক্ষিণ দিকের বাতাস, মানে দক্ষিণা দুয়ার দ্বারা বোঝায় কি দক্ষিণ দিকের দুয়ার মানে কি দরজা। এখন দক্ষিণা দুয়ার দ্বারা যদিও বুঝাইছে দক্ষিণ দিকের বাতাস, কিন্তু এইটা কোন ভাব প্রকাশ পাইছে? উত্তর হচ্ছে কবির উদাসীনতা। অর্থাৎ কবি বলছে দক্ষিণা দুয়ার গেছে খুলে, এই লাইনটা দ্বারা কবির উদাসীনতা প্রকাশ পায়। অর্থাৎ দক্ষিণ দিক থেকে যে বাতাস আসছে কবি আসলে এটা জানে না। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, ওকে, এরপর দেখো আমরা দেখি যশোর বোর্ড 2022 আসছে তাহারই পরমাণু কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন? কবি কার সাথে অভিমান করেছে? স্বামীর সাথে, প্রকৃতির সাথে, বসন্তের সাথে, শীতের সাথে। তাহলে বলো তো কবি কার সাথে অভিনয় করছে? অভিনয় না, অভিমান করছে। তাহলে এটার উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে বসন্তের। হ্যাঁ, তাহারই পরমাণু কবিতায় কবি কার সাথে অভিমান করেছে? উত্তর হচ্ছে বসন্তের সাথে। আচ্ছা, এরপর দেখো যশোর বোর্ড 2023 আসছে তাহারই পরমাণু কবিতায় কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করা হয়েছে? দক্ষিণা সমীর, বন্দনা গীত, তারপর হচ্ছে উদাসীনতার জন্য। হ্যাঁ, উদাসীনতা, এই কোশ্চেনটা ভুল আছে। ওকে, আমরা একটু দেখি এরপরে কোশ্চেন। তাহারই পরমাণু কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? তো এটাও ইজি কোশ্চেন, পারবা এটা? এটা কি হবে বলতো? এটা হচ্ছে বসন্তের প্রতি। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো তাহারই পরমাণু কবিতায় কবি বসন্ত বিমুখতা দিয়ে কি বোঝানো হয়েছে বলতো? বসন্ত বিমুখতা দ্বারা কি বোঝানো হয়েছে? ব্যর্থতা, নিঃসঙ্গতা, শূন্যতা, উদাসীনতা। ওকে, তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের আগের 2টা নোটের উপর তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে, যেটা আমরা কুরিয়ারে পাঠাই দিব। একটা হচ্ছে প্রথম আমাদের যেই 2টা টপিক হয়েছে ব্যাকরণিক শব্দশ্রেণী, এইটার উপর একটা নোট হবে ব্যাকরণিক শব্দশ্রেণী। যারা এটার উপর আগে নোট দিয়েছো তারা তো দিছোই, সমস্যা নেই। অ্যান্ড 2 নাম্বার হচ্ছে তাহারই পরমনে এই কবিতাটার উপর পিডিএফ দিয়ে দিব। তো পিডিএফ থেকে পড়ে তোমরা হচ্ছে নোট করে নিও। হ্যাঁ, তো একটু বলে রাখি, তোমরা যে পোস্টগুলো দাও এখানে হচ্ছে তোমরা বাংলাবাজ নোট চ্যালেঞ্জ, এইটা তো হেডলাইন দিবাই হ্যাশট্যাগ দিয়ে। এরপর হচ্ছে অবশ্যই টপিক লিখবা। হ্যাঁ, টপিক লিখবা, তারপর হচ্ছে কোর্স লিখবা, কোর্স দিয়ে এটা যে বাংলাবাজ 6.0 ওইটা লিখে ফেলবা। বাংলাবাজ 6.0 ওইটা লিখবা, লিখে তারপর হচ্ছে প্রথমে আমার একটা ছবি দিবা, তারপর হচ্ছে নোটগুলো দিবা। সো এইভাবে দিয়ে তোমরা হচ্ছে পোস্টগুলো করবা। আমি কি তোমাদেরকে কথা বুঝাইতে পারছি ভাইয়া? তো যারা আগে দিছো তারা তো সবাই অনেকেই আগে দিছো, সমস্যা নাই। এবার তোমরা হচ্ছে জাস্ট তারই পরে মনে দিবা। তো আমরা যখন দেখব তখন তোমাদের আগের নোট, পরের নোট, সবগুলো নোট আমরা আইডেন্টিফাই করে তোমাদের 3 জনকে আমরা পুরস্কার দিব। এখন যারা আগে ব্যাকরণিক শব্দশ্রেণী দাও নাই তারা 2 বার নোট আপলোড করবে। ব্যাকরণিক শব্দশ্রেণীটা আগে একবার দিবা, তাহারই পরে মনে এটা একবার দিবা। অর্থাৎ 2টা একসাথে এক পোস্টে দেওয়ার দরকার নাই। কথা কি বুঝাইতে পারছি? 2টা এক পোস্টে দেওয়ার দরকার নাই। যারা আগে দাও নাই তারা ব্যাকরণিক শব্দশ্রেণীটা আগে একবার দিবা, তারপর হচ্ছে তাহারই পরে মনে একবার দিবা। এখনো সুযোগ আছে। আচ্ছা ভাই, এই কবিতাটা কি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে দেখো তারই পরমাণু বসন্ত বিমুখতা দিয়ে বোঝানো হচ্ছে উদাসীনতা। আচ্ছা, নিচের কোন কবিতার নাট্যগুণ সম্পূর্ণ? সো এটা তোমাদেরকে বলছি, বলো তো এটা কি হবে? নাট্যগুণ সম্পূর্ণ। এটা কিন্তু 2024 আসছে বরিশাল বোর্ডে। তাহলে নাট্যগুণ সম্পূর্ণ কোনটা বলো তো? উত্তর হচ্ছে নাট্যগুণ সম্পূর্ণ হচ্ছে তাহারই পরমনে। ওকে, আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি তাহারই পরমাণু কবিতায় নীরব কেন বলতে কি বোঝানো হয়েছে? মানে কবি নীরব কেন, এটা দ্বারা বোঝানো হয়েছে কবি উদাসীন হয়ে আছেন, কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না, কবি কেন কাব্য রচনায় সক্রিয়। তাহলে বলো তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 1 এবং 3। দেখো একটু খেয়াল করে দেখো কোশ্চেনটা, যে কবি নীরব হওয়ার কারণ, হ্যাঁ এইটা ঠিক আছে, যে কবি উদাসীন এই জন্য কবি নীরব, ফাইন। কবি কাব্য রচনা করতেছে না এই জন্য কবি ভক্ত, কবিকে বলছেন নীরব কেন। আচ্ছা, কবি যদি কাব্য রচনা যদি করতেন তাহলে কি বলা লাগতো যে তুমি নীরব কেন? এটা তো আর বলা লাগতো না। এখন কবি বসন্তকে সম্বোধন করছেন কিনা, সো সম্বোধনের সাথে আসলে এখানে কোনো আসে নাই। ঠিক আছে ভাইয়া, পিক দিব না কি ভাই? আপনার পিক দিব না, ভাবির পিক দিব? ভাবি করতে আসে, ভাবি যখন আসবে তখন ভাবির পিক দিও, ভাবি করতে এলো না। আচ্ছা, এইবার দেখো, এরপর দেখো আমরা একটু দেখি তাহারই পরমাণু কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? যে শোকধর্মিতা, বর্ণনাত্মক, নাটকীয়, মহাকাব্যিক। সো উত্তর হচ্ছে নাটকীয়। এটা তোমাদেরকে বারবার বলছি।
এরপর দেখো আমরা দেখি সিলেট বোর্ড 2022 আসছে, এখানে বলছে যে হিম কুহেলির অন্তরতলে আজি পুলক জাগে। পুলক মানে হচ্ছে আনন্দ। পুলক শব্দের অর্থ কি? আনন্দ। ওকে, আচ্ছা, হিম কুহেলির পুলক, হিম শব্দের অর্থ হচ্ছে বুঝো যে হিম মানে কি? বরফ। কুহেলি মানে হচ্ছে কুয়াশা, অর্থাৎ কুয়াশা বরফের মধ্যে আজকে মানে আনন্দ জাগতেছে, রঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে। তার মানে বুঝতেই পারতেছো এটা আসলে কি বোঝানো হচ্ছে। সেখানে বলছে উদ্দীপকের নিচের কোনটি ইঙ্গিত করে? প্রকৃতির সৌন্দর্য, শীতের বিদায়, বসন্তের আগমন, প্রিয়জন হারানোর বেদনা। তো এইটার উত্তর হচ্ছে বসন্তের আগমন। দেখো যখন বসন্ত আসে তখন কি হয়? এই যে পুলক জাগে, কুহেলির মানে তোমার এই যে পলাশ কলিকা মধুর রঙিন রাগে, তো ইত্যাদি ফুলগুলো ফুটে, তার মানে উত্তর হচ্ছে বসন্তের আগমন। উদ্দীপকে তাহারই পরমাণু কবিতায় কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে? কোন সুর ধ্বনিত হয়েছে? উত্তর হচ্ছে প্রকৃতি ও মানব প্রেমের সম্পর্ক। প্রকৃতি, তার মানে এটার উত্তর রাইট অ্যান্সার এইটাই। এটা আমরা পড়ছি যে প্রকৃতি আর মানব প্রেমের সাথে সম্পর্ক। দেখো আমরা উদ্দীপকে পড়লাম যখন ফুল হয়, যখন ফুল ফুটে তখন মনে কি হয়? পুলক জাগে, মানে আনন্দ জাগে, তার মানে প্রকৃতির সাথে মানব প্রেমের সম্পর্ক। আচ্ছা, ঢাকা বোর্ড 2019 আসছে, আমরা একটু দেখি। হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। এই চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থাকে বোঝানো হয়েছে? জীবন সম্পর্কে উদাসীনতা, ঘুমিয়ে থাকা, কাব্য গান রচনায় সক্রিয় না হওয়া, শীতের চাদর মুড়িয়ে থাকা। তো এটার উত্তর হচ্ছে এইটা। হ্যাঁ, কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া, অর্থাৎ কবি নীরব দ্বারা, কবি কেন নীরব? উত্তর হচ্ছে কবি কাব্য বা গান রচনা করতেছেন না, এই জন্য এটা হচ্ছে নীরব। আচ্ছা, এরপর দেখো এটা 2012-তে আসছে ঢাকা বোর্ডে। এখানে বলছে তাহারাই পরমাণু কবিতায় কে কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছে? কে কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন? কবি স্বামী, কবি ভক্ত, ঋতুরাজন, এরপর হচ্ছে মাঘের সন্ন্যাসী। কি হবে বলো তো? ভাই এই কোশ্চেনগুলো কি তরবারি বইতে আছে? হ্যাঁ আছে আছে আছে। তবে বেস্ট হচ্ছে তোমাদের জন্য এই যে আমাদের এই বইটা নেওয়া। হ্যাঁ, এই বইটা নেওয়া। এই বইটা কেন নিবা? অ্যান্ড আমি তোমাদেরকে আজকে ছবি তুলে দিব তাহারাই পরমাণু কবিতা। তোমরা মানে জাস্ট দেখলে বিশ্বাস করবা যে বইটা কতটা চমৎকারভাবে প্রত্যেকটা শব্দের লাইন বাই লাইন বিশ্লেষণ করে দেওয়া আছে। এবং আমি আজকে পোস্ট দিব, অ্যান্ড পোস্ট দেখে তোমরা ডেফিনেটলি সবাই এই বই তোমরা অর্ডার দিতে চাইবা। আমার বিশ্বাস যে বইটা এত সুন্দর করে সাজানো। আচ্ছা, তো উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে কবি ভক্ত। আচ্ছা, এরপর দেখো তাহারাই পরমাণু কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। তাহলে বলতো কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা? উত্তর হচ্ছে এই যে দক্ষিণা সমীর। ওই যে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। আচ্ছা, এরপর দেখো এটা তাহারাই পরমাণু কবিতায় কোথা তব নব পুষ্প সাজ, উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? তাহলে বলতো উক্তিটা কার উদ্দেশ্যে বলা হয়েছে? তাহলে উক্তিটা কার উদ্দেশ্যে বলা হয়েছে? উক্তিটা হচ্ছে কবির উদ্দেশ্যে বলা হয়েছে। ওকে, কবির উদ্দেশ্যে বলা হয়েছে। আচ্ছা, দিনাজপুর বোর্ড 2016-তে আসছে বসন্ত বন্ধনা তব কণ্ঠ শুনি এমোর মিনতি। এখানে এই মিনতি কে করে বলতো? এই যে মিনতিটা করে, এই মিনতি কে করে? বাংলাবাস বইয়ে সিকিউর আনসার আছে। জি, বাংলাবাস বইয়ে সিকিউর আনসার আছে। তরবারি তো প্র্যাকটিস বই, এই জন্য প্র্যাকটিস বইতে হচ্ছে সিকিউর আনসার নাই, বুঝছো? তরবারি প্র্যাকটিস বই, এই জন্য তরবারিতে কিন্তু সিকিউর আনসার নাই। আচ্ছা, এরপর আসা আমরা একটু দেখি। এটা হচ্ছে কবি ভক্ত। তাহারই পরমাণু কবিতায় কবি গান রচনা না করলে বসন্ত ঋতু এসেছে কেন? তো কবি কিন্তু বলে দিছে এটার আনসার, যে কবি যখন গান না লিখে তখন বসন্ত ঋতু কেন আসছে? বাতাবি লেবু ফুল ফোটায় দক্ষিণা সমীর, কবি ভক্তের আহ্বানে, প্রকৃতির অমোঘ নিয়মে। তাহলে এটার উত্তর হচ্ছে যে প্রকৃতির অমোঘ নিয়মে, অর্থাৎ কবি গান লিখলেও কি না লিখলেও কি প্রকৃতির সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী বসন্ত পৃথিবীতে আসবে। আচ্ছা, বরিশাল বোর্ড 2015 তাহারই পরমাণু কবিতায় বসন্ত কাকে স্মরণ করে আসে বলতো? এটা কিন্তু পড়াইছি ভাইয়া, ফার্স্ট পড়াচ্ছেন, ফার্স্ট মানে এগুলো তো সব পড়াই দিছি, কবিতা তো পড়াই দিছি, এখন জাস্ট কোশ্চেনগুলো ঝটপট আনসার করবা। এই তাহলে এটার উত্তর কেউ বলো তো? ওই যে এসেছে তা ফাগুন সরিয়ে, অর্থাৎ সে ফাগুনকে স্মরণ করে সে চলে আসছে। ওকে, উত্তর হচ্ছে কি? ফাগুনকে স্মরণ করে। নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? তাহলে বলো তো নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? বলো নিচের কোনটিতে, মানে কোন লাইনের মাধ্যমে কবির অভিমান প্রকাশ পেয়েছে? কহিল সে কাছে সরে আসি, কহিলি সে মৃদু মধু স্বরে, কহিল সে সুদূরে চাহিয়া, কহিল সে পরম হেলায়। তাহলে কবির অভিমান প্রকাশ পেয়েছে কিন্তু এইটার মাধ্যমে, অর্থাৎ আমরা যখন কোনো জিনিস হ্যাঁ হেলাফেলা করে বলি, তার মানে এটার মধ্যে আমাদের অভিমান আছে। বরিশাল বোর্ড 2016-তে আসছে তাহারই পরমাণু কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন বলতো? তাহারই পরমাণু কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন?
তাহলে কাকে ব্যথা দিয়েছেন? উত্তর হচ্ছে ঋতুরাজ বসন্তকে। ওই যে কবি ভক্ত বলছে, যদিও এসেছে তবুও তুমি তারে করিলে বৃথা। আচ্ছা, এরপর দেখো তার এই পরমাণু কবিতায় কবির কাকে মনে পড়ে? তাহলে বলো তো, কবি কি ফাগুনকে মনে পড়ে, বসন্তকে, মাঘের সন্ন্যাসীকে, পুষ্পশূন্য দিগন্তকে? তো ফাগুনকে মনে পড়ে, ফাগুনকে স্মরণ করে আসছে, এটা হবে না। বসন্তকে, বসন্ত তো চলেই আসছে। উত্তর হচ্ছে মাঘের সন্ন্যাসীকে। মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হচ্ছে কি? শীত ঋতুকে। সো এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বুঝছো? এটাই হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, কুহেলি শব্দের অর্থ কি? এটা কিন্তু পড়াইছি, পারবা? আচ্ছা দেখি, মানে অপশন ছাড়াই কোশ্চেনটা আনসার করো তো। কুহেলি শব্দের অর্থ কি? এগুলো কিন্তু অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে, যে ঢাকা বোর্ড 2015-তে আসছে, অনেকবার বোর্ডে আসছে। বলো কুহেলি শব্দের অর্থ কি? কে পারবা? এখানে দেখো অপশন আছে, কুহেলি শব্দের অর্থ কি? বলো তো কি হবে কুহেলি শব্দের অর্থ? কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। তাহারই পরমাণু কবিতায় উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী মানে কি বুঝাইছে? ওই যে কুহেলি উত্তরী। ভাইয়া বইতে কি সিকিউ আছে? হ্যাঁ, বইতে এমসিকিউ আছে, সিকিউ আছে, সব আনসার সহ সব আছে। তো এটার উত্তর হচ্ছে চাদর। উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। আচ্ছা, এইবার দেখো, এবার দিনাজপুর বোর্ড 2017 কোশ্চেন বলছে যে তাহারই পরমাণু কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দ, কুহেলি উত্তরী শব্দটি কি অর্থ বহন করে? বলতো কুহেলি উত্তরী শব্দটি কি অর্থ বহন করে? তাহলে আমরা একটু আগেই পড়ছি, উত্তরী মানে চাদর, একটু খেয়াল করো। কুহেলি মানে কুয়াশা, ঠিক আছে? তাহলে এটার উত্তর কি হবে বলতো? কুয়াশার চাদর। রাইট অ্যান্সার এটা না? কুয়াশার চাদর, রাইট, গুড, দেখছো? আচ্ছা, এরপর দেখো তাহারই পরমাণু কবিতায় কবির মন বিষণ্ণতার আচ্ছন্ন হয়ে যে কারণে, মানে কেন কবির মন বিষণ্ণ? তো এটার উত্তর কি? কবি ভক্তের উদাসীনতায়, প্রিয়জন হারানোর শোকে, বসন্তের আবির্ভাবে, প্রকৃতির বিচিত্র সাজ। উত্তর হচ্ছে প্রিয়জন হারানোর শোকে। হ্যাঁ, সহজ কোশ্চেন এটা। আচ্ছা, এরপর দেখো তাহারই পরমাণু কবিতায় কবি কোন লক্ষণকে বসন্তকালীন মনে করেন? মাধবী কুড়ি, অলকে পাথার, আমের মুকুল। বলো কোন লক্ষণটা, কোন সাইনটা, কোন সাইনটা আমাদের বসন্ত ঋতুকে স্মরণ করিয়ে দেয়? ঠিক আছে। আচ্ছা, সিকিউ নিয়ে তোমাদের অনেকের প্রবলেম হয় যে ভাইয়া সিকিউ কিভাবে করা হয়। তো সিকিউ কিভাবে আনসার করবে, এটার জন্য তোমাদের রায়হান ভাই হচ্ছে তোমাদের সিকিউর উপর আলাদা একটা ক্লাস নেবে। মানে সিকিউ কিভাবে আনসার করতে হয়, সিকিউ কিভাবে আনসার করা যায়, আমাদের ফার্স্ট পেপারে আরও কয়েকটা টপিক হলো তোমাদের আলাদা, আমরা সিকিউর জন্য একটা ক্লাস নেব। ওকে, সো সিকিউর জন্য একটা ক্লাস নিলে তোমাদের রায়হান ভাই হচ্ছে তোমাদেরকে ওটা বুঝাই দিবে যে সিকিউ কিভাবে আনসার করলে সিকিউ ভালো নাম্বার তোলা যায়। ওকে, আচ্ছা, সো কোনো কিছু নিয়ে তোমাদের যা যা লাগবে সব কিছু আমরা এখান থেকে ফুল একটা কম্প্যাক্ট প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে দেখো দেখো খেয়াল করো 1 এবং 3। দেখো বসন্তের সাইন মাধবী কুড়ি, হ্যাঁ মাধবী কুড়ির বুকে গন্ধ আসে, এটা হচ্ছে বসন্তের সাইন, ফাইন। আমের মুকুল হয়, এটা বসন্তের সাইন। অলকে পাথার, অলকে পাথার মানে হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রান্ত সমুদ্র, এটা তো আর বসন্তের সাথে সম্পৃক্ত না। সো উত্তর হচ্ছে এখানে ডি। ওকে, আচ্ছা, এরপর দেখো তাহারই পরমাণু কবিতায় কার আগমনী গানের কথা বলা হয়েছে? দিনাজপুর বোর্ড 2015-তে আসছে। তাহলে কার আগমনী গানের কথা বলা হয়েছে? ঋতুরাজ বসন্তের। হ্যাঁ ফাইন, এটা ঠিক আছে, এটা রাইট অ্যান্সার। দক্ষিণা সমীর মানে দক্ষিণ দিকের বাতাসের আগমনী গানের কথা বলা হয়েছে? না। আমের মুকুল না, তার মানে এটার উত্তর হচ্ছে শুধু এক, শুধু প্রথমটা, দেখছো? জাস্ট যেটা শুধু। আচ্ছা, এইবার দেখো আমরা একটু দেখি, এটা আসছে আমাদের ঢাকা বোর্ড 2016। দেখছো কতগুলো এমসিকিউ আমরা সলভ করতেছি। চারিদিকে উৎসবের রং, নতুন বছরকে বরণ করার প্রাণান্তর প্রয়াস, সপ্তাহ দুয়েক আগে মাকে হারানো মেয়েটি সুখ ভোলাতে নিয়ে এসেছে বান্ধবীরা, মায়ের স্মৃতি বুকে নিয়েও ধীরে ধীরে মেয়েটি সহজ হয়ে উঠেছে, উপভোগ করেছে বর্ষবরণ। তো বুঝতে পারতেছে এখানে আমাদের কবির সাথে কিন্তু এখানে মিল পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো বর্ষবরণ তাহারই পরমাণু কবিতায় কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? তাহলে কি ফাল্গুন বরণ, বসন্ত বরণ, ফাল্গুন বন্দনা, এরপর হচ্ছে কি ফাগুন বন্দনা, তারপর হচ্ছে কি বসন্ত বন্দনা। তাহলে এটার উত্তর হচ্ছে বসন্ত বরণ, অর্থাৎ কবি বসন্তকে বরণ করে নিতে পারেনি, আর ওখানে বর্ষবরণ, তাই না? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন অনেকেই বলবো ভাইয়া এইটা কেন রাইট অ্যান্সার হয় না? দেখো বসন্ত বন্দনা মানে হচ্ছে বসন্তের গান, এখন এখানে বলছে বর্ষবরণ, তাহলে এখানে বসন্ত বরণ হবে, এখানে তো আর বসন্তের গান হবে না, রাইট? আচ্ছা, এরপর দেখো উদ্দীপকের মেয়েটি সহজ হয়ে ওঠা তাহারই পরমাণু কবির আচরণ প্রকাশ পেয়েছে কি? তো বুঝতে পারতেছো যে মেয়েটি কিন্তু সহজ হয়ে উঠেছে আস্তে আস্তে, মেয়ের মায়ের স্মৃতি ভুলে গেছে আস্তে আস্তে,
কিন্তু কবি কিন্তু সেই জিনিসটা পারে নাই। তার মানে কবির, হ্যাঁ যদিও পারছে, তোমরা মনে করো না যে কবি কিন্তু এরপরে এই মহিলা এরপর কিন্তু আরেকটা বিয়ে করছে। এই যে আমরা যে বলি সুফিয়া কামাল, এই কামাল কিন্তু তার দ্বিতীয় হাজবেন্ড। তো কবিতাতে যদিও এটা আসে নাই যে তার আরেকটা স্বামী আছে, ওই ধরনের কিছু আসে নাই। তার মানে এইটার রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 3। দেখো ওখানে মেয়েটা ভুলে গেছে, স্মৃতি, কবি ভুলতে পারে না, তার মানে বিপরীত। স্মৃতি মুগ্ধতা, এটা হওয়ার কোনো উদ্দীপকের সাথে এটার কোনো মিলই নাই। মানব মনের রহস্যময়তা, হ্যাঁ মানব মনের রহস্যময়তা, আস্তে আস্তে মানুষ কেউ হারিয়ে গেলে আমরা আস্তে আস্তে তাকে ভুলে যাই, এটা মানব মনের রহস্যময়তা। ওকে, সেটার উত্তর হচ্ছে 1 এবং 3। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসো আমরা একটু যদি দেখি, আমরা একটু সিকিউ সলভ করি। আমরা একটা সিকিউ দেখি যে কিভাবে আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান, কিভাবে আমাদের সৃজনশীল আসে। সেখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা এটা একটু ভালো করে পড়ার জন্য চেষ্টা করি। এখানে বলছে যে অকালে বাবাকে হারিয়ে আবিদের মন ভীষণ খারাপ। বন্ধু বাতেন এসে বললেন, তুমি তো ঘুরতে খুব পছন্দ করো, চলো নৌকায় কোথাও ঘুরে আসি। শরতের শুভ্র জ্যোৎস্নায় দুধারে কাশবন, মৃদু বাতাসে নৌকা ধোলা, তোমার মন ভালো হয়ে যাবে। যেভাবে আবিদ বলল, নির্মল জলের রূপালী চাঁদ কোনো কিছুতেই তার মন নেই, তার সব ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাহলে বলো তো এখানে আমাদের আবিদ কোন ক্যারেক্টার, তাহারই পরমাণু কবিতায় কোন ক্যারেক্টারের প্রতিনিধিত্ব করছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে তার বন্ধু বাতেন, এই বাতেন কোন বাতেন তাহারই পরমাণু কবিতায় কোন ক্যারেক্টারের প্রতিনিধিত্ব করছে বলতে পারবা? বলো তো যে আবিদ কোন ক্যারেক্টারের প্রতিনিধিত্ব করছে, এরপর হচ্ছে তার বন্ধু বাতেন কোন ক্যারেক্টারের প্রতিনিধিত্ব করছে। তাহলে বুঝতে পারতেছে আবিদ যেহেতু তার বাবাকে হারিয়েছে, সো আবিদ এখানে আমাদের কবির প্রতিনিধিত্ব করছে। আর বাতেন যেহেতু তাকে বলতেছে যে তোমাকে ঘুরিয়ে আনি, সো বাতেন হচ্ছে আমরা বলতে পারি কবি ভক্ত। যদিও কবি ভক্তের ফুল ক্যারেক্টারটা বাতেন প্রতিনিধিত্ব করছে না, তবু আমরা ধরতে পারি। তার এই পরমাণু কবিতায় কবি নীরব হওয়ার কারণ কি? প্রিয়জন হারানোর কারণ, ঠিক আছে। তার এই পরমাণু ব্যক্তি জীবন কিভাবে ধরা পড়েছে, তাহলে ব্যক্তি জীবন কিভাবে ধরা পড়ছে এটা লিখতে পারবে না? ব্যক্তি জীবন ধরা পড়ছে কিভাবে আমরা একটু দেখি। তো এখানে দেখো ক্ষয়ের উত্তর, তাহারই পরমাণু কবিতায় প্রিয়জন হারানোর স্মৃতি মনে পড়ে, তার প্রতি গভীর হৃদয় বেদনা অনুভবের মাধ্যমে কবির ব্যক্তিগত জীবন ধরা পড়েছে। তাহারই পরমাণু কবিতায় কবির ব্যক্তিগত শোক ও দুঃখবোধের বিষয়টি প্রতিফলিত হয়েছে। কবির সাহিত্য সাধনার প্রধান সহায়ক ছিলেন তার স্বামী সৈয়দ নেহাল হোসেন। তার মৃত্যুতে কবির জীবনের প্রচন্ড শূন্যতা নেমে আসে। প্রকৃতিতে বসন্ত এলেও কবির অন্তর জুড়ে শীতের রিক্ত বিরাজ করে, হ্যাঁ শীতের রিক্ততা বিরাজ করে। তিনি কোনো মতেই তাকে ভুলতে পারেন না। শীতের রিক্ত পরিবেশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে ওঠা তার জীবন, প্রিয়জন হারিয়ে তার হৃদয় বেদনায় কাতর, তার হৃদয় জুড়ে যেন সমস্ত শূন্যতা বিরাজ করছে। তিনি বসন্তের ফুলের সৌরভ অনুভব করতে পারেন না এবং ভক্তকুলের বিনীত অনুরোধ রক্ষা করতে পারেন না। শীতের প্রকৃতি যেন বিরাজ করছে তার জীবনে। এভাবে এই কবিতায় কবির ব্যক্তিগত জীবন ধরা পড়েছে। তাহলে খুবই সহজ, জাস্ট কবি যে তার স্বামীকে হারিয়ে তার ব্যক্তিগত জীবনের প্রভাবটা যে তার সাহিত্য জীবনে পড়েছে, এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে? তুলে ধরতে হবে। এরপর দেখো আমাদের হচ্ছে প্রয়োগে বলেছে যে, প্রয়োগে কি বলছে? প্রয়োগমূলক প্রশ্নে আমাদের বলেছে যে উদ্দীপকে বাতেন তাহারই পরমাণু কবিতায় কার কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে বাতেন হচ্ছে যে কবি ভক্তের কথা স্মরণ করিয়ে দেয়। কবি ভক্ত যেমন তাকে লেখার জন্য উৎসাহিত করেছেন, তার মন ভোলানোর জন্য চেষ্টা করতেছেন, একই রকম আমাদের এই যে বাতেন, সেও আমাদের আবিদের কি মন ভোলানোর জন্য তাকে ঘুরতে নিয়ে যেতে চাচ্ছে, শরতের শুভ্র জ্যোৎস্নার মধ্যে তাকে কাশবনে ঘুরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। সো এই জিনিসটা এখানে দুইটা জিনিস সমন্বয় করে লিখতে হবে। এরপর হচ্ছে আবিদের জবাবে তাহারই পরমাণু কবিতার মূল বক্তব্য প্রতিধ্বনিত হয়েছে। হ্যাঁ, আবিদ বলেছে যে আমার সব ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। একই ঘটনা আমরা দেখতে পাই আমাদের তাহারই পরমাণু কবিতায়, কবিরও সকল ভালো লাগা তার স্বামীকে হারানোর মধ্য দিয়ে বিদায় নিয়েছেন। কবি আর বসন্তকে বরণ করে নিতে পারতেছেন না, নতুন ফুলে কবি সাজতে পারতেছেন না, কারণ কবির সকল ভালোবাসা তার স্বামীকে হারানোর মধ্য দিয়ে সকল ভালো লাগা চলে গিয়েছে। তো এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে। এবং তোমাদের আরো কিন্তু এগুলোর উপর সিকিউ লেখার উপর আরো অনেক ক্লাস হবে, কোনো সমস্যা নেই। তো একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। অ্যান্ড সিকিউর জন্য তোমরা এই বইটার উপর ভরসা রাখতে পারো। বইটাতে অনেক 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 বেশি সাজানো গোছানো, তুমি সিকিউ বলো এমসিকিউ বলো, প্রত্যেকটা জিনিস একদম আমি যেভাবে ব্যাখ্যা করে করে পড়ে। আজকে আমি তোমাদেরকে এটা ছবি তুলে দিব, যারা এখনো বইটা অর্ডার দাও নাই তারা দেখলে বুঝতে পারবা যে আসলে বইটা কত সুন্দর করে সাজানো হয়েছে। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবা ইনশাল্লাহ। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবা, এবং অবশ্যই আমাদের বন্দি পাঠশালার গ্রুপে আমি আবার বলছি যারা নোট দিবা তারা হচ্ছে প্রথমেই এখানে লিখবা যে বাংলাবাজ নোট কন্টেস্ট। হ্যাঁ, একটু খেয়াল করো, বাংলাবাজ নোট কন্টেস্ট। ইনশাল্লাহ তোমাদেরকে খুব ভালো পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে। কন্টেস্ট এরকম না, কন্টেস্ট। হ্যাঁ, বাংলাবাজ নোট কন্টেস্ট এটা দিবা, হ্যাশট্যাগ দিয়ে তারপর হচ্ছে এটা দিবা। ওকে,
তারপর হচ্ছে টপিক দিবা, তো কোন টপিক তাহারই পরে মনে এটা টপিক দিবা। তারপর হচ্ছে কোর্স লিখবা, কোর্স হচ্ছে আমাদের কোনটা বাংলাবাজ 6.0, বাংলাবাজ 6.0, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা হচ্ছে তারপর এই জাস্ট এইটুকু দিলেই হবে। যারা আগের নোটগুলো দাও নাই তারা হচ্ছে আগের নোট যারা দাও নাই তারা নোট দিবা। অ্যান্ড এই দুইটা নোটের কন্টেস্ট আমরা এরপরে আবার কন্টেস্ট আনবো, মানে এই কন্টেস্টে পুরস্কার না পেলে হতাশ হওয়ার কিছু নেই, পরে আমরা আবার কন্টেস্ট আনবো অ্যান্ড ওই কন্টেস্টে তোমরা আবার অংশগ্রহণ করতে পারবা। তো এই কন্টেস্টে প্রত্যেকটা কন্টেস্টে আমরা 3 জন করে তাদের আমরা কুরিয়ারে তাদেরকে হচ্ছে আমরা প্রাইজ পাঠিয়ে দিব, ঠিক আছে। ওকে, তো তোমরা অবশ্যই চেষ্টা করবা সুন্দর করে নোটগুলো দেওয়ার জন্য, মানে গতানুগতিক নোট না দিয়ে খুব সুন্দর করে 2-3 রকমের কলম ব্যবহার করে খুব সুন্দর করে আর কি ছবি তুলে, ভালো ফোন দিয়ে ছবি তুলে নোটগুলো আমাদের বন্দি পাঠশালা যে গ্রুপ আছে ওই গ্রুপটাতে তোমরা হচ্ছে আপলোড দিবা, ঠিক আছে। আর যেই কোনো জিনিস প্রবলেম হলে তোমরা হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে পোস্ট দিবে, তোমাদের রায়হান ভাইয়া তোমাদের সকল সমস্যা ডিসকাশন গ্রুপে 24 ঘন্টা সলভ করে দিবে। যেই কোনো প্রবলেম তোমরা ডিসকাশন গ্রুপে পোস্ট করবে। ওকে, তাহলে ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।